আজকে আমরা যে কবিতাটা শুরু করছি এটা হচ্ছে ক্লাস 10 এর সবথেকে ইজি একটা কবিতা, যেটার নাম হচ্ছে গ্রাম্য ছবি। এটা লিখেছেন কে? গিরীন্দ্র মোহিনী দাসী। গিরীন্দ্র মোহিনী দাসী তার খুব সহজ সরল ভাষায় এই কবিতার মধ্যে গ্রামের যে ছবি, আমরা কবিতার নামটাই বুঝতে পারছি যে গ্রাম্য ছবি। গ্রাম্য ছবি মানে কি? ছবি মানে যে গ্রামের যেগুলা ঘর বাড়ি, গ্রামের গাছপালা, গ্রামের মানুষজন কি করে, গ্রামের মহিলারা কি করে, গ্রামের বাচ্চারা কি করে, এবং গ্রামের মাঠে দেখবে গরু চড়ে এবং গরু রাখাল ছেলেরা থাকে। তো সেইগুলা ছবি গ্রামের মধ্যে, মানে এই কবিতাটার মধ্যে তুলে ধরেছেন তার একদম সহজ সরল ভাষায় গিরীন্দ্র মোহিনী দাসী। আমরা গ্রামে যে ধরনের ছবি দেখতে পাই সেগুলো দেখবে শহরে নেই। শহরে কি দেখা যায়? শহরে শুধু দেখা যায় বড় বড় বিল্ডিং, গাড়ি। এগুলা ঠিক গ্রামের মধ্যে দেখা যায় না। যেমন ধরো বড় বড় বিল্ডিং দেখা যায় নাকি গ্রামে? গ্রামে দেখা যায় না। গ্রামে সেই কুড়ে ঘর, মাটির ঘর, যেগুলা মাটি দিয়ে লেপা হয়, সেই কথাগুলাই কবি তার এই কবিতার মধ্যে লিখেছেন। আমরা কবি পরিচিতিতে তেমন বেশি যাচ্ছি না। কবি পরিচিতি দেখো, গিরীন্দ্র মোহিনী দাসী 1857 খ্রিস্টাব্দে কলকাতায় ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তার সংক্ষিপ্ত পরিচয় আমরা বইয়েই পাবো। এটার আমি অযথা পড়ে সময় নষ্ট করছি না, আর লেন্দি করছি না। এটা তোমরা নিজেরা পড়ে নিও, তার কবি পরিচিতিটা। সরাসরি আমরা এবারে কবিতায় চলে যাই। বের করো। মাটিতে নিকানো ঘর, দাওয়াগুলি মনোহর, সমুখেতে মাটির উঠান, খড় চালখানি ছাটা, লতিয়া করলা লতা, মাচা বেয়ে করেছে উত্থান। কি বলেছে আমি এই 4টা লাইন আগে বুঝাই। মাটিতে নিকানো ঘর মানে মাটি দিয়ে লেপা ঘর, নিকানো মানে হচ্ছে লেপা, মাটি দিয়ে লেপা ঘর, দাওয়াগুলি মনোহর, খুব সুন্দর দাওয়া, দাওয়া মানে হচ্ছে বারান্দা, মনোহর মানে খুব সুন্দর, সমুখেতে মাটির উঠান, ঘরের সামনে, সমুখেতে মানে সামনে, মাটির উঠান, উঠান বুঝো তো? মাটির উঠান খুব সুন্দর, খড় চালখানি ছাটা, লতিয়া করলা লতা, মাচা বেয়ে করেছে উত্থান। খড় চালখানি, খড় চালখানি মানে হচ্ছে খড়ের চাল, চাল যেগুলা গ্রামের বাড়িতে দেখবে, ঘরের মধ্যে দেখবে খড়ের চাল। টিনের চাল খুব কম দেখা যায় ইদানিং, এখন টিনের চাল দেখা যায়। আগের ঘরগুলাতে খড়ের চাল থাকে। খড়ের চাল, খড় চালখানি ছাটা, লতিয়া করলা লতা। আর দেখবে খড়ের চালের মধ্যে করলা লতা, লতানো গাছ, করলা বলো বা মিষ্টি কুমড়ো বলো, এগুলার গাছ দেখবে লতা বেয়ে বেয়ে চালের মধ্যে। তারপরে কুমড়ো গাছ, এগুলা গাছের লতা দেখবে চালের মধ্যে লতা বেয়ে 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 উঠেছে। মাচা বেয়ে করেছে উত্থান, মানে মাচা বেয়ে একটা গাছটা উঠার জন্য একটা মাচা দেওয়া হয়, সেই গাছটা সেটা তো ওই মাচার সাহায্য নিয়ে নিয়ে গাছটা চালের মধ্যে উঠে। এটার কথাই বলছে যে মাচা বেয়ে করেছে উত্থান, উত্থান মানে চালের উপরে উঠেছে, তারপরে সারা চালের মধ্যে বেয়ে তার সে আছে। পিজারায় বস্ত্র বাঁধা, বউ কথা কহে কথা, বিড়ালটি শুইয়া দাবাতে। পিজারায় বস্ত্র বাঁধা, বউ কথা কহে কথা, একটা বউ কথা কৌ পাখি, সেই পাখিটা পিজারার মধ্যে আছে। বিড়ালটি শুইয়া দাবাতে, একটা বিড়াল, সেই বিড়ালটা দাবাতে মানে বারান্দার মধ্যে শুয়ে আছে। বোঝা গেছে এটুকু? মঞ্চে তুলসীর চারা, গৃহে শিল্প করি ঝাড়া, খোকা শুয়ে দড়ির দোলাতে। মঞ্চে তুলসীর চারা, মঞ্চে মানে তুলসীর মেদি, যে তুলসীর মেদিটা একটু উঁচু থাকে, ওই মেদির মধ্যে তুলসীর চারা, গৃহে শিল্প করি ঝাড়া, গৃহে মানে ঘরের মধ্যে শিল্প করি, শিল্প মানে কি? ওই সুন্দর সুন্দর হাতের কাজ করা জিনিসকে বলা হয় শিল্প।
সেই শিল্পকরি ঝাড়া মানে ঘর সাজানো সেই শিল্প দিয়ে, বা কারোর কারোর বাড়িতে আলপনা আছে বা হাতে তৈরি করা জিনিস ঘর সাজানো। খোকা খোকা শুয়ে দড়ির দোলাতে। খোকা মানে ছোট বাচ্চা, সেটা দড়ির দোলনার মধ্যে, দড়ি দিয়ে বানানো দোলনা, সেই দোলনার মধ্যে শুয়ে আছে। কানে ছিল দুলদুল, গাছ ভরা পাকা কুল, ধীরে ধীরে পারে দুই বনে। কানে ছিল দুলদুল মানে কানের মধ্যে দুল পড়া ছিল, গাছ ভরা পাকা কুল। কুল মানে কি? কুল মানে হচ্ছে বড়ই। সেই কুলগুলা গাছের মধ্যে ভর্তি ছিল, আর দুটি বোন, বাচ্চা বাচ্চা দুইটা বোন, তারা কুলগুলা পারছে দুইটা বোন গিয়ে। ছোট হাতে জোর করে শাখাটি নোয়ায়ে ধরে, কাটা ফুটে হাত লয় কেটে। বলছে ছোট হাতে জোর করে গাছের ডালটা টেনে টেনে কুল পাচ্ছে তারা। ছোট হাতে জোর করে মানে জোর, গায়ের যত জোর আছে জোর করে, ছোট্ট বাচ্চা মেয়ে তো জোর করে গাছের ডালটা টানছে। শাখাটি নোয়ায়ে ধরে, নোয়ায়ে মানে গাছের ডাল, শাখা মানে গাছের ডাল, সেই ডালটা টেনে নিচে নামিয়ে ধরে কুল পাচ্ছে। কাটা ফুটে হাত লয় টেনে, কাটা ফুটেছে হাতের মধ্যে। কুল গাছে, বড়ই গাছে কাটা থাকে, তো সেই কাটাগুলা হাতের মধ্যে ফুটেছে, ফুটে রক্ত বেরোচ্ছে। পুকুরে নির্মল জল, ঘেরা কলমির দল, হাঁস দুটি করে সন্তরণ। পুকুরে নির্মল জল মানে খুব পরিষ্কার জল, ঘেরা কলমির দল, সারা পুকুরের মধ্যে কলমির দল। কলমি এক ধরনের গাছ, সেই লতানো গাছ জলের মধ্যে হয়, সেই গাছে পুকুরটা ভরা। শহরের তো পুকুরও নেই, দেখা খুব কম দেখা যায়, কিন্তু গ্রামে ওই পুকুরের মধ্যে নির্মল পরিষ্কার জলের মধ্যে সেই গাছগুলা দেখা যায়। তার মধ্যে দুটি হাঁস করে সন্তরণ, দুটি হাঁস সাঁতার কাটছে। সন্তরণ মানে হচ্ছে সাঁতার কাটা, দুটি হাঁস সাঁতার কাটছে। তো লেখিকা, কবি, তার এই কবিতার মধ্যে সেই যে সুন্দর বিবরণটা খুব সুন্দরভাবে দিচ্ছেন, যে পুকুরের মধ্যে জল, পরিষ্কার জল, তার মধ্যে কলমির গাছ, সেগুলার মধ্যে দুইটা হাঁস সাঁতার কাটছে। পুকুরের পাড়ে বাঁশবন, বাঁশবন হচ্ছে পুকুরের পাড়ে বাঁশবনে ঘেরা, বাঁশের গাছ আর কি, অনেকটা বাঁশ। শূন্য জনকোলাহল, কিচিমিচি পাখি দল, সাই সাই বায়ুর সনন। শূন্য জনকোলাহল, শূন্য মানে একদম নেই, জনকোলাহল নেই মানে মানুষের চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, শান্ত একদম গ্রামের সেই পরিবেশটা। শূন্য জনকোলাহল, জনকোলাহল একদম নেই, কোলাহল মানে হুলস্থুল, মানুষের যে চিৎকার চেঁচামেচি, এগুলাকে বলা হয় মানে কোলাহল, এগুলো একদম নেই। কিচিমিচি পাখি দল, কি শোনা যাচ্ছে? শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। একদম মানুষের ওই শহরে যেরকম গাড়ির আওয়াজ, কোন মেশিনের আওয়াজ, এগুলা কিছু নেই, একদম শান্ত পরিবেশ, তার মধ্যে পাখির শুধু কিচিরমিচির শোনা যাচ্ছে। সাই সাই বায়ুর সনন, রোদটুকু সোনার বরণ। সাই সাই শুধু ওই বাঁশবনের মানে বাঁশবনের যে বাতাস দেওয়ার পরে বাঁশের পাতার মধ্যে যে একটা সাই সাই শব্দ করে, বা বাঁশ ছাড়া অন্য গাছের মধ্যেও দেখবে পাতার একটা শব্দ শোনা যায়, ওই ধরনের একটা শব্দ শুধু আছে। রোদটুকু সোনার বরণ, রোদটা যেন সোনার বরণের, সোনালী রঙের, সেই রোদটুকু খুব সুন্দর কবি বর্ণনা করেছেন। যে লুটায়ে চুলের গোচা, বালা দুটি হাতে গোজা, একাকিনী আপনার মনে, ধান নাড়ে বসিয়া প্রাঙ্গণে। বলছে লুটায়ে চুলের গোচা, চুলের গোচা মানে চুলটা ছেড়ে লুটায়ে দুপুর বেলা, বালা দুটি হাতে গোজা, হাতের মধ্যে বালা মানে চুড়ি, বালা দুটি হাতে গোজা, একাকিনী আপনার বনে, ধান নাড়ে বসিয়া প্রাঙ্গণে। একাকিনী মানে একা মহিলারা, মানে মহিলা বসে আপন মনে কি করে, ধান নাড়ে, ধানগুলা নেড়ে চেড়ে দেয় শুকোনোর জন্য। এটাই বলতে চাইছেন যে গ্রামের মহিলারা কি কাজ করে,
এইগুলা বর্ণনাই তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। শান্ত স্তব্ধ দ্বিপ্রহরে গ্রাম্য মাঠে গরু চড়ে, তরুতলে রাখাল শয়ান। শান্ত স্তব্ধ দ্বিপ্রহরে, দ্বিপ্রহর মানে হচ্ছে দুপুরবেলা, দুপুরবেলা শান্ত থাকে সব দিক, গ্রাম্য মাঠে গরু চড়ে, গ্রামের মাঠে গরু চড়ে বেড়ায়, তরুতলে রাখাল শয়ান। আর যারা গরু রাখে, রাখাল ছেলেরা, তারা পরিশ্রান্ত হয়ে সেই গাছের তলায়, তরু মানে হচ্ছে গাছ, গাছের তলায় শয়ান করে। রাখাল শয়ন, শয়ান মানে তারা বিশ্রাম করে রাখাল ছেলেরা। সরু মোটা রাস্তা বেয়ে পথিক চলেছে গেয়ে, মনে পড়ে সেই মিঠে তান। বলছে সরু মেঠো রাস্তা বেয়ে, সরু মানে একদম গ্রামের রাস্তা দেখবে এত বড় না, একদম সরু থাকে, ছোট থাকে। সরু মেঠো রাস্তা বেয়ে পথিক চলেছে বেয়ে, পথিক কারা? যারা পথে চলাফেরা করে, ওই রাস্তা দিয়ে যারা যায় পথ দিয়ে, তাদেরকে বলা হয় পথিক। তো তারা কি করে? সেই সরু রাস্তা দিয়ে আপন মনে সরুর গান গেয়ে গেয়ে চলে। সরু মেঠো রাস্তা দিয়ে পথিক চলেছে গেয়ে, গেয়ে মানে হচ্ছে গান গেয়ে, গান গেয়ে সেই সরু রাস্তা দিয়ে পথিক চলতে থাকে আপন মনে গান গেয়ে গেয়ে। মনে পড়ে সেই মিঠে তান, মনে পড়ে কবি গিরীন্দ্রমোহিনী দাসীর মনে পড়ছে সেই বাল্যকালের স্মৃতি, মনে পড়ে সেই মিঠে তান, মিঠে সেই মিষ্টি মধুর গানগুলা কবির মনে পড়ছে। আজি এই দ্বিপ্রহরে বাল্য স্মৃতি মনে পড়ে, মনে পড়ে ঘুঘুর সে গান। কবি আজকের দিনে তিনি আর সেই ছোট অবস্থায় নেই, তিনি আজকে বসে বসে তার ওই গ্রামের কথা, নিজের গ্রামের কথা মনে পড়ছেন। আজই এই দ্বিপ্রহরে, মানে এটা অনেকদিন আগে তিনি বর্ণনা দিয়েছেন, তো বলছেন, এবং তিনি বসে বসে ভাবছেন যে আজই এই দ্বিপ্রহরে, আজকের দুপুরবেলা বাল্য স্মৃতি মনে পড়ে, কবির বাল্যকালের কথা মনে পড়ছে। মনে পড়ে সে ঘুঘুর, মনে পড়ে ঘুঘুর সে গান, এবং কবির মনে পড়ছে ঘুঘু পাখি, ঘুঘু পাখির সেই গান। এবং গ্রামে শুধু ঘুঘু পাখি না, আরো অনেক পাখি আছে, সেগুলা পাখির কিচিরমিচির এবং পাখির ডাক, এবং এইগুলা কবির মনে পড়ছে। তিনি বলছেন যে মনে পড়ে সেই ঘুঘুর গান, ঘুঘুর পাখির গানের কথা তার মনে পড়ছে। সুধাময়ী জন্মভূমি তেমনি আছো কি তুমি, শান্তি মাখা স্নিগ্ধ শ্যাম প্রাণ। তিনি তার জন্মভূমিকে সুধাময়ী বলছেন, সুধাময়ী বলছে, সম্বোধন করে বলছেন সুধাময়ী জন্মভূমি, সুধা মানে অমৃত, সুধাময়ী জন্মভূমি তেমনি আছো কি তুমি। তিনি প্রশ্ন করছেন তার জন্মভূমিকে যে তুমি আজকেও কি ঠিক তেমনই আছো, যেমন আগে ছিলে, ঠিক কেমন ছিল আগে? শান্তি মাখা স্নিগ্ধ শান্ত প্রাণ, সেই গ্রাম শান্ত স্নিগ্ধ সেই প্রাণটা, মানে সেই ধরনের এখনো কি তুমি আছো? কবিতাটা এই পর্যন্তই, এতটুকুই শেষ।